শেষ মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে, আন্তর্জাতিক চাপে দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে, ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন। আওয়ামী লীগ তার রাজনৈতিক নিবন্ধন ফিরে পাবে, শেষমেশ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। খুব স্পষ্টভাবে শার্লি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হলেও তা স্বীকৃতি পাবে না। ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোনো চেষ্টা মেনে নেবে না বলেও বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। এক, সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। দুই, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোডম্যাপ দিতে হবে। তিন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত মানবে না। কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার। তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দলভুক্ত দলগুলো মানে এই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেল। সবকিছু ঠিকমতো চললে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে কে জিতবে, বিএনপি নাকি জামাত নাকি আওয়ামী লীগ নির্বাচনে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পেলেও পেতে পারে, এই সমস্ত নানা যখন বিশ্লেষণ চলতেছে তখনই আমাদের কাছে এলো ভয়ঙ্কর একটা জমি। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়ার সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। বাংলাদেশে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ডক্টর ইউনূসের ফর্মুলা মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার তাদের যে ইচ্ছা বা মতলব, সেগুলো পূরণ করা বা সম্পন্ন করা তার জন্য কঠিন হয়ে উঠছে। সম্প্রতি 20 থেকে 24 নভেম্বর ঢাকা সফর করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে, এবং কমনওয়েলথ মহাসচিব ঢাকা এসে শুধু যে প্রকাশ্যে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে এই বৈঠক করে তারা কি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন সে বিষয়ে আলাপ করেছেন তাই নয়, তিনি তার যে ফেসবুক পোস্ট সেখানে তারা যে সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎগুলোর মধ্যে এনসিপি, বিএনপি, জাতীয় পার্টির দুই অংশ, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের ছবির পাশাপাশি তাদের অনলাইন বৈঠকের মানে মহাসচিব এবং মহাসচিবের টিমের অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে একটি রাজনৈতিক দলের সঙ্গে, এমন একটা ছবিও প্রকাশ করেছেন। কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার। তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 14 দলভুক্ত দলগুলো মানে এই সব দলকে বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে 50% বেশি মানুষ আসলে ভোটাধিকার হারাবেন, কারণ তারা যেসব দলকে ভোট দিতে চান সেসব দলের কোনো অংশগ্রহণই থাকছে না নির্বাচনে। তাহলে ফেব্রুয়ারির ওই নির্বাচন করে বাংলাদেশে যে একটা নতুন সূচনার কথা ইউনূস সরকার বলছে সেটা কি করে সম্ভব হবে? শার্লি বচওয়ে খুবই সিজনড পলিটিশিয়ান, মানে অভিজ্ঞ রাজনীতিবিদ, পররাষ্ট্র নীতি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন, হানার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি এই বছর এপ্রিল মাসে 2025 এপ্রিলে কমনওয়েলথের মহাসচিব নিযুক্ত হয়েছেন। এখন তার সঙ্গে বৈঠকের পর খুব স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে যে দুজনের মধ্যে দারুণ বৈঠক সম্পন্ন হয়েছে এবং প্রধান উপদেষ্টা তার কাছে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন, এবং শার্লি বচওয়ে তাকে বলে গেছেন যে তারা পূর্ণ সমর্থনে একদম প্রস্তুত, এবং তারা বলেছেন কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। তিনি বলেছেন কমনওয়েলথের 56টি দেশ, যেখানে G7 ও G20 সদস্যরাও অন্তর্ভুক্ত, যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে, এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে। মানে শার্লি বচওয়ে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টার দফতরের কথা পড়লে মনে হবে যে শুধু তার সমর্থন দিয়ে গেছেন তাই নয়, কমনওয়েলথের 56টা দেশ, G7, G20 সবার সমর্থন ইউনূস সরকারের উপর দিয়ে গেছেন, এবং বলেছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হচ্ছে যে তিনি জানান তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান নির্বাচন কমিশনার। এখানে তিনি যে সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন, এখনো এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অপরাপর দলগুলো এবং প্রায়শই জামায়াতে ইসলামী যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হুঙ্কার ছাড়ছে, সেই দলটির সাথে যে একদম প্রকাশ্যে বৈঠক করে গেছেন কমনওয়েলথ মহাসচিব, তাদেরকে নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন ভেবে, তেমন কোনো বার্তা প্রধান উপদেষ্টার দফতরের এখান থেকে নেই। তবে শার্লি বচওয়ের যে ফেসবুক পেজ এবং কমনওয়েলথের যে ফেসবুক পেজ, সেখানে স্পষ্টত সর্বশেষ এই সফরে তিনি যে বৈঠকটি করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে 24 নভেম্বর, সেই বিষয়ে লিখতে গিয়ে তিনি লিখেছেন যে তিনি
কৃতজ্ঞ চিফ অ্যাডভাইজার তার সঙ্গে দেখা করেছেন এবং এর পরের লাইনেই লিখেছেন সংক্ষিপ্ত স্ট্যাটাস, যেখানে বলেছেন ডিউরিং আওয়ার মিটিং আমরা কথা বলেছি বাংলাদেশের জাতীয় যাত্রা এবং ন্যাশনাল জার্নি, মানে জাতীয় যে একটা যাত্রা সে শুরু করেছে নির্বাচনের দিকে, সেটা নিয়ে, অ্যান্ড আওয়ার রিনিউড পার্টনারশিপ টু সাপোর্ট দ্য বাংলাদেশি পিপলস অ্যাসপিরেশনস, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ফর অ্যান ইনক্লুসিভ জাস্ট অ্যান্ড প্রসপারাস ফিউচার ফর অল, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা একটি অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, জাস্ট, ন্যায়ভিত্তিক এবং প্রসপারাস ফিউচার ফর অল, একটা উন্নয়নের দিকে, উন্নয়নমুখী, অগ্রগতিমুখী একটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা তা নিয়ে আমাদের ভেতরকার যৌথ অংশীদারিত্বের বিষয়ে আমরা আলাপ করেছি। ইনক্লুসিভ শব্দটা এই 4 লাইনের একটা স্ট্যাটাসেও লিখতে একেবারেই ভুল করেন নাই শার্লি বচওয়ে, কারণ শার্লি বচওয়ে এই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, সেসবের আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ, এসবেরও আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে কমনওয়েলথ কতটা আগ্রহ দেখিয়েছে তার প্রমাণ মেলে যখন জাতীয় পার্টির সঙ্গে 2 অংশের সঙ্গেই তারা বৈঠক করেছেন, মানে যে কোনো এক অংশ যদি নির্বাচনে আসতে রাজি হয় তাহলেও যে কমনওয়েলথ আনন্দিত হয়, সন্তুষ্ট হয়, সেটা পরিষ্কার। আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন তালুকদার এরা যখন দেখা করেছেন, যেই অংশটা দেখা করেছেন কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে, তারা গিয়ে বলেছেন তারা নির্বাচনে তখনই আসবেন যদি তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে সেসব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়। নির্বাচনের জন্য সকলের লেভেল প্লেইং ফিল্ড দরকার, প্রশাসন 2 ভাগে বিভক্ত, মব কালচার এখনো চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই আগস্ট দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি, এছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে এখনো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে। তো জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশ বলছে নির্বাচনের আগে যদি এসব মামলা প্রত্যাহার করা না হয়, একই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টির জিএম কাদের অংশের সঙ্গেও কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন, কারণ যে কোনো একটা পক্ষকে আনতে কমনওয়েলথ অত্যন্ত উদ্যোগী। আর ওইদিকে ইউনূস সরকার বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে মানে প্রভাব, সেটাই এখনো তারা গলা ধগডন করতে পারছে না, মানে এখনো তারা গিলে উঠতে পারছে না। কাজে নতুন করে জাতীয় পার্টি নিষিদ্ধ করার সাহস করার এই সময়ে একেবারেই উচিত হবে না। তো এরপর জিএম কাদের অংশের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন, জিএম কাদের অংশ বলেছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য সবার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। এই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না অন্তর্বর্তীকালীন সরকার। আর তারা অভিযোগ করেছে যে ঐকমত্য কমিশন এবং নির্বাচন কমিশনে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে কোনো আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তাহলে এরকম একটা অবস্থায় কি করে তারাই বা নির্বাচনে অংশ নেবেন? কাজেই কমনওয়েলথ মহাসচিব বুঝেছেন যে কি ভয়াবহভাবে একটা অংশকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য, একটা ভাগাভাগি নির্বাচন করবার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে, আর আরেকটা অংশকে এক রকমের নির্বাচনের বাইরে রাখবার জন্য, নিষেধাজ্ঞা না দিলেও নির্বাচনের বাইরে রাখবার জন্য সকল কূটকৌশল বা সকল নীল নকশা বাস্তবায়নের কাজ চলছে। ওইদিকে দেখেন মজার ব্যাপার হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী তরুণ নেতারা যারা সারাক্ষণ হুঙ্কার দিচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসলেই নাকি তার জাতীয় পার্টির মাধ্যমে জাপা দিয়ে আপা চলে আসবেন এবং ফ্যাসিবাদের কোনো দোসরকে কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, ইউনূস সরকারকে নির্বাচনের আগে এদেরকেও নিষিদ্ধ করতে হবে, সেই বিপ্লবী তরুণ নেতারা সুবোধ বালকের মতো জাতীয় পার্টিও এই একই দিনে একই হোটেলে বৈঠক করেছে, এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে, এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে, সুবোধ বালকের মতো এনসিপিও গিয়ে কমনওয়েলথ মহাসচিবের কাছে গিয়ে নির্বাচন বিষয়ে বক্তব্য শুনে এসেছে। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এই বৈঠকে ওই একই হোটেলে একই দিনে ওই সব বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী, বিএনপি সকলেই। কিন্তু দেখেন কমনওয়েলথ মহাসচিব সবচেয়ে দৃঢ় একটা বার্তা যেই ছবিটার মাধ্যমে দিয়েছেন, তিনি তার ফেসবুকে, শার্লি বচওয়ে তার ফেসবুকে, আই মেট উইথ অল মেজর বাংলাদেশি পলিটিক্যাল পার্টিজ, আমি বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছি, এই স্ট্যাটাস দিয়ে তিনি যখন বলছেন যে আই ভ্যালুড হিয়ারিং দেয়ার ভিউজ, আমি বাংলাদেশে একটা শান্তিপূর্ণ, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য এবং পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলের যে মতামত সেটা শোনা মূল্যবান মনে করেছি, কারণ শান্তিপূর্ণ, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন কমনওয়েলথ সনদের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি, এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি, এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফর সঙ্গীরা, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন, তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন
অনলাইন বৈঠক করছেন। সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেল। এই তিনজনের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব আলাপ করেছেন, তখন যে কথাটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে বলে আসছেন, সেই কথাটাই তারা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকেরা তো ভোট দিতে যাবেন না, কাজেই 50% ভোট পড়বে কিনা আগামী নির্বাচনে তা নিয়ে তারা সন্দিহান, এবং এই মাস বয়কটের মাধ্যমে, গণ বয়কটের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার কিছুতেই বাংলাদেশকে স্থিতিশীল একটা রাজনৈতিক ভবিষ্যৎ উপহার দিতে পারবে না, এবং বাংলাদেশ জুড়ে যে রাজনৈতিক সংঘাত, সেই সংঘাত থামবে না। তার মানে ডক্টর ইউনূস আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বটে, কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগ এখনো ভীষণভাবে সিদ্ধ। কিছুতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই যে ডক্টর ইউনূস। কমনওয়েলথ মহাসচিবের এই সফর তাকে আবারও সেটা মনে করিয়ে দিয়েছে, এবং এখন ডক্টর ইউনূসের সরকার এই নিয়ে একটা প্রবল চাপ এবং অস্বস্তিতে আছে। কারণ দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে দেখা করেও ইনক্লুসিভ ইলেকশন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন, দেখা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও, এবং সেখানে গিয়েও তিনি বলে এসেছেন যে কমনওয়েলথ সনদের একেবারে মূল ভিত্তি হচ্ছে যে কিভাবে বিচার বিভাগ একটা অংশগ্রহণমূলক প্রশাসন সৃষ্টিতে কাজ করতে পারে, যার মাধ্যমে ডেমোক্রেসি, গণতন্ত্র শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। অংশগ্রহণ, 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 অন্তর্ভুক্তি, 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 এই কথাটাই তিনি সকল বৈঠকে বারবার তুলে ধরেছেন। কারণ এর আগে তিনি কমনওয়েলথভুক্ত 7টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেছেন, এবং সেখানকার যে হাস্যোজ্জ্বল ছবি দিয়েছেন, সেই ছবিতে তার পাশেই দাঁড়িয়ে আছেন ভারতের রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান, কানাডার রাষ্ট্রদূতেরা। এবং মনে রাখবেন, ভারত এক মুহূর্তের জন্যও কোনো ফোরামে, কোনো প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন, যে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশে জঙ্গিবাদের যে প্রসার ঘটছে, এবং মনে রাখতেই হবে যে ভারত বরাবর সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং ফোরামে বারবার বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। যুক্তরাজ্যের মতো যেই দেশগুলো ইউনূস সরকারের বন্ধু এবং ইউনূস সরকারের ঘনিষ্ঠ, এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনেও শেখ হাসিনা সরকারের পতনে এক রকমের সন্তুষ্ট ছিল, তারাও ক্রমাগতভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যে ধরনের রাজনৈতিক সামাজিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবে স্থবির হয়ে পড়ছে, তাদের যেসব বিনিয়োগ আছে বাংলাদেশে, সেসব নিয়ে শঙ্কিত হয়ে উঠছে। এবং তাদেরও একমাত্র দাবি ছিল কমনওয়েলথ মহাসচিবের কাছে যে বাংলাদেশে এমন একটা নির্বাচন হওয়া জরুরি, যেই নির্বাচনের মাধ্যমে একটা এমন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, যেই সরকারটি একটা স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দেবে। ঢাকায় হচ্ছে বিচার, রায় ঘোষণা হবে 1 ডিসেম্বর, কিন্তু ইস্যুটি ঢাকা থেকে লন্ডন পর্যন্ত কূটনৈতিক ও বিচারিক মহলে কাঁপন ধরিয়ে দিয়েছে। বিষয়টা এমন যেন ঢাকা ক্লাবের প্লট দুর্নীতির ফাইল হঠাৎ করে ওয়েস্টমিনিস্টারের কিচেনে গিয়ে পড়েছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বা এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে বাংলাদেশের রাজকীয় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা চলছে, এবং সবচেয়ে নাটকীয় খবর হলো এই মামলার রায় ঘোষণা হবে আর মাত্র কয়েকদিন পর 1 ডিসেম্বর। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই বিচারকে পরিকল্পিত ও অন্যায্য বলে নিন্দা জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা। মজার ব্যাপার হলো, প্রতিবাদ জানানো এই দলে টিউলিপের প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির বিচার সচিবও আছেন সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক রিব সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন আইনজীবী। ব্রিটিশ এই আইনজীবী দলটি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবেদ ইসলামকে লেখা চিঠিতে গুরুতর অভিযোগ এনে বলেছেন, বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের আইনজীবীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং ওই আইনজীবীর মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল। দর্শক, দ্রুত গতির বিচারিক প্রক্রিয়া, লন্ডনের নামকরা আইনজীবীদের প্রতিবাদ আর টিউলিপের রাজনৈতিক হয়রানির অভিযোগ, সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রশ্ন হলো, কেন এই রায় এত দ্রুত নেওয়া হচ্ছে? কল্পনা করুন, আপনি লন্ডনের সিটি মিনিস্টার, মানে কিছুদিন আগে ব্রিটেনের অ্যান্টি কারাপশন বা দুর্নীতি বিরোধী দপ্তরের মন্ত্রী ছিলেন, আর হঠাৎ একদিন শুনলেন সুদূর বাংলাদেশে, যাকে আপনি একটি বিদেশি দেশ মনে করেন, সেখানে আপনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলার চার্জশিট রেডি। মনে হতে পারে এটি যেন কোনো হলিউড অ্যাকশন মুভির প্লট। টিউলিপ সিদ্দিক এই বিষয়টিকে বলছেন তিনি সেই কাফকাস্ক দুঃস্বপ্নে বা কাফকাস্ক নাইটমেয়ারে আটকে আছেন। টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের নির্বাচিত এমপি, লেবার পার্টির নেত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠজন।
আর অন্যদিকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি। বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো ঢাকার অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে আগামী 1 ডিসেম্বর। যুক্তিতর্ক উপস্থাপন শেষে 25 নভেম্বর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম রায়ের এদিন ধার্য করেন বলে দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানিয়েছেন। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগটি হলো প্লট দুর্নীতি। বলা হচ্ছে তিনি তার খালা শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে ঢাকা শহরের অভিজাত এলাকা পূর্বাঞ্চলে বা কূটনৈতিক অঞ্চলে নিজের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনার জন্য সরকারি প্লট বাগিয়ে নিয়েছিলেন। এই মামলায় তিনি সহ 17 জনের বেশি অভিযুক্ত। এই মুহূর্তে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কারণ হলো এই মামলার রায় দেওয়া হচ্ছে 1 ডিসেম্বর। আর টিউলিপ সিদ্দিক এখন লন্ডনে বসে এই বিচারের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ তার অনুপস্থিতি বা ইন অ্যাবসেন্সিয়ায় বিচার চলছে। আর বাংলাদেশের প্রসিকিউশন তার জন্য চাইছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। টিউলিপ এরই মধ্যে বহুবার ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের বিচারের প্রতিবাদ জানিয়েছেন, অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এমনকি গত জুনে যখন অধ্যাপক ইউনূস লন্ডনে গিয়েছিলেন তখন তার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠিও দিয়েছিলেন। টিউলিপের দাবি হলো বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং তিনি এই মামলার শিকার হয়েছেন কারণ তিনি তার খালা শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্বে কোলাটারাল ড্যামেজ। ব্যাপারটা অনেকটা এমন, দুজনের মারামারিতে বেচারা ভাগ্নের শখের কফির মগটাই ভেঙে গেল। বাংলাদেশের অধ্যাপক ইউনূসের সরকারের আনা মূল অভিযোগটি হলো ক্ষমতার অপব্যবহার। শেখ হাসিনার আমলে টিউলিপ সিদ্দিক নাকি তার প্রভাব খাটিয়ে রাজুকের প্লট নিশ্চিত করেছিলেন। অবশ্য বাংলাদেশে তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন টিউলিপ। তিনি দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং তার আইনজীবীরা বলছেন তার বাংলাদেশি নাগরিকত্বের কাগজপত্র নকল বা জাল হতে পারে। কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন এসব মানতে নারাজ। তাদের দাবি টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, ভোটার তালিকার নাম এবং একাধিক বাংলাদেশি পাসপোর্ট ছিল। যদি আদালতে এই প্রমাণ টিকে যায় তবে কর্তৃপক্ষ তাকে আইনিভাবে তাদের এখতিয়ারভুক্ত নাগরিক হিসেবে অনুপস্থিতিতে বিচার করার বৈধতা পাবে। গত জানুয়ারি মাসে যখন টিউলিপের বিরুদ্ধে এই দুর্নীতি এবং অর্থ পাচার অভিযোগগুলো অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে চাউর করা শুরু হয় তখন তিনি স্টারমারের সরকার থেকে পদত্যাগ করেন। যদিও ব্রিটিশ সরকারের নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে কোনো বিধি ভঙ্গ করার দায় খুঁজে পাননি। তবে লরি ম্যাগনাস বলেছিলেন টিউলিপের উচিত ছিল তার পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকি বা রেপুটেশনাল রিস্ক সম্পর্কে আরো সতর্ক থাকা। ম্যাগনাস তাকে নিয়ম ভাঙার দায় থেকে মুক্তি দিলেও সেই পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকির কারণে টিউলিপ সিদ্দিককে এখন ভুগতে হচ্ছে বলে মনে করেন। কিন্তু 1 ডিসেম্বর রায় ঘোষণার আগে টিউলিপের ইস্যুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আবারও বড় হেডলাইন ইস্যু হয়ে গেল। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক্সক্লুসিভ এক খবরে বলা হয়েছে ব্রিটিশ হাই প্রোফাইল আইনজীবীরা বিষয়টি নিয়ে চুপ করে বসে থাকার পাত্র নন। তারা লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে একটি কড়া চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়ার নিন্দা করেছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রীর পরিকল্পিত বিচারের নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় আইনজীবীরা। গার্ডিয়ানের এক্সক্লুসিভ এই সংবাদটিতে বলা হয়েছে হাই প্রোফাইল আইনজীবীরা মনে করেন প্রাক্তন সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিচারের সময় মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। দর্শক, কড়া ভাষায় লেখা চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে আছেন টিউলিপের বিরোধী রাজনৈতিক দলের সদস্য সাবেক বিচার সচিব রবার্ট ব্যাকল্যান্ড কেসি এবং সাবেক টোরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ। আরও আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী চেরি প্লেয়ার কেসি, ফিলিপ স্যান্ডস কেসি এবং জিওফ্রে রবার্টসন কেসি। এরা সবাই মিলে এই বিচারকে কৃত্রিম এবং পক্ষপাত দুষ্ট বলেছেন, মানে যাকে ইংরেজিতে বলা হয় আনচিট অ্যান্ড আনফেয়ার। ব্রিটিশ নাম করা এই আইনজীবীদের পক্ষ থেকে তোলা মূল অভিযোগগুলো শুনলে মনে হবে এ যেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নয়, তৃতীয় বিশ্বের কোন স্বৈরাচারী সরকারের কার্যকলাপের বিবরণ। ব্রিটিশ এই হাই প্রোফাইল আইনজীবীদের চিঠিতে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। প্রথম অভিযোগটি হলো ব্রিটিশ আইনজীবীরা বলছেন যে প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার করা হচ্ছে সেটি মৌলিক অধিকারের লঙ্ঘন, কারণ টিউলিপ সিদ্দিককে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা সাক্ষ্য প্রমাণ সম্পর্কে জানানো হয়নি। দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর, সেটি হলো টিউলিপের আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বলা হয়েছে টিউলিপের পক্ষে নিযুক্ত একজন স্থানীয় আইনজীবীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং তার কন্যাকে হুমকি দেওয়া হয়েছিল। ফলস্বরূপ তিনি মামলা থেকে সরে আসতে বাধ্য হন। ব্রিটিশ আইনজীবীরা লিখেছেন এই ধরনের প্রক্রিয়া কৃত্রিম এবং প্রসিকিউশন চালিয়ে যাওয়ার একটি পরিকল্পিত এবং অন্যায্য উপায়।
তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ ও ভীতি প্রদর্শনের একটি প্যাটার্নের প্রতিবেদনের সঙ্গে এটি মিলে যায়। ব্রিটিশ আইনজীবীদের আনা 3 নম্বর অভিযোগটি হলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা। ব্রিটিশ আইনজীবীদের অভিযোগ, দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে মিডিয়ায় টিউলিপ সিদ্দিককে অভিযুক্ত করে বারবার মন্তব্য করছেন। ক্ষমতাধরদের এই ব্যাপক প্রচার নিরপেক্ষ বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন ব্রিটিশ আইনজীবীরা। টিউলিপ সম্পর্কে আইনজীবীরা তাদের চিঠিতে বলেছেন, যেহেতু তিনি যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের নাগরিক, তাই তিনি স্পষ্টতই পলাতক নন। তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য, যার সাথে হাউস অব কমন্সে যোগাযোগ করা যেতে পারে এবং প্রকৃতপক্ষে তাকে প্রত্যর্পণ চাওয়ার উপযুক্ত কারণ থাকলে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা যেতে পারে। চিঠিতে বলা হয়েছে, সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ব্রিটিশ আইনজীবীদের গুরুতর উদ্বেগ রয়েছে মিস সিদ্দিকের অনুপস্থিতিতে বিচার অন্যায্য, তার আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ নেই বা প্রকৃতপক্ষে কোনো সুযোগ নেই যে তার অনুপস্থিতিতে কোনো যুক্তি ছাড়াই তার বিচার করা হচ্ছে এবং এই প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ডের চেয়ে অনেক কম। আইনজীবীরা সুষ্ঠু বিচার এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে এই উদ্বেগগুলো সংশোধন করার আহ্বান জানিয়েছেন। দর্শক, ব্রিটিশ আইনজীবীদের প্রতিবাদ এটাই প্রমাণ করে এই রায় আন্তর্জাতিকভাবে সহজে গ্রহণযোগ্য হবে না, কারণ আইনজীবীরা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ, আইনজীবীকে হুমকি এবং পক্ষপাতে সুস্পষ্ট অভিযোগ এনেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই মামলাটিকে দেখছেন বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করার হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত হিসেবে। এখন প্রশ্ন হলো, 1 ডিসেম্বরের রায় যদি টিউলিপের বিরুদ্ধে যায় তবে তার পরিণতি কি হবে? প্রসিকিউটর মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে দোষী সাব্যস্ত হলে টিউলিপ সিদ্দিকের 3 থেকে 10 বছরের কারাদণ্ড হতে পারে। কিন্তু যেহেতু যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, তাই তিনি যুক্তরাজ্যে সুরক্ষিত থাকতে পারেন। দর্শক, এই মামলার সবচেয়ে আলোচিত দিক হলো এর অস্বাভাবিক দ্রুততা। প্লট দুর্নীতি বা অর্থ পাচারের মতো জটিল মামলা বাংলাদেশে সাধারণত বছরের পর বছর চলতে থাকে। সেখানে ক্ষমতাচ্যুত শেখ পরিবারের বিরুদ্ধে এই রায় আসছে একেবারে সুপারসনিক গতিতে। এই দ্রুততার পিছনে কি অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত আক্রোশ কাজ করছে, নাকি এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ? সেই প্রশ্ন উঠছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ঘোরতর বিরোধী। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে ইউনূসকেও বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলার সম্মুখীন হতে হয়েছিল, যদিও ক্ষমতায় আসীন হওয়ার পর রাতারাতি আদালত সেসব অভিযোগ খারিজ করে দেন। স্বাভাবিকভাবেই ক্ষমতার বদলের পর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্পর্ক কেমন হবে তা সহজেই অনুমেয়। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে 6টি দুর্নীতির মামলার রায় অক্টোবর বা নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। আইনজীবীদের অভিমত হলো, এই তড়িৎ সময়রেখা বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিক গতির ইঙ্গিত দেয় না, বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের কারণেই হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এবং সমালোচকরা মনে করছেন এই দ্রুত বিচার প্রক্রিয়াটি হলো রাজনৈতিক বিলুপ্তকরণের কৌশল, যাকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল লিকুইডেশন। প্রশ্ন হলো, এর পেছনের কারণ কি? বিশ্লেষকরা মনে করেন, গত 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আবার গত 12 মে থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপ বাড়ছে সরকারের উপর। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খুব দ্রুত গতিতে প্লট দুর্নীতির সেসব মামলায় রায় দেওয়া হচ্ছে যেগুলোতে মূলত শেখ পরিবারের সদস্যরাই মূল আসামি। এর অর্থ হলো, যদি কোনো কারণে সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়, তাহলে ইতিমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা হয়তো দেশে এসে আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না। তখন শেখ পরিবারের অন্য সদস্য, যেমন শেখ হাসিনার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে এসে আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা জাগতে পারে। সেটি যাতে না হতে পারে সেজন্যই তড়ি ঘড়ি করে প্লট দুর্নীতির মামলাগুলো রায় দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকে। প্লট দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া অন্য 3টি মামলা, যেগুলোতে আসামি হলেন শেখ হাসিনা ও তার ছেলে এবং মেয়ে, সেই মামলাগুলো রায় দেওয়া হবে 27 নভেম্বর। এমনকি দুদক কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশে স্থগিত থাকা টিউলিপের বিরুদ্ধে পুরাতন গুলশান মামলাটিও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। মনে হতে পারে বাংলাদেশের আদালত পাড়ায় সাধারণত ধীর গতিতে চলা বিচার এখন ইউনূস সরকার অধীনে রেস ট্র্যাকের দ্রুততম ঘোড়ায় পরিণত হয়েছে, বিশেষ করে যখন প্রতিপক্ষ শেখ পরিবার। টিউলিপ সিদ্দিক মনে করছেন, ঢাকা ও লন্ডনের এই ডামাডোল আসলে দুই মহরতী শেখ হাসিনা এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক রেষারেষির ফসল। এই রেষারেষিতে টিউলিপ সিদ্দিক এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে। রাজনৈতিক বিশ্লেষণে এটাকে প্রতিশোধের খেলা হিসেবেই দেখা হচ্ছে, যেখানে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে থাকা সরকার দুদককে ব্যবহার করে খুব
তড়িঘড়ি করে বিচারিক দণ্ড নিশ্চিত করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠে আসছে। এই পুরো পরিস্থিতিকে একটি পারিবারিক সোপ অপেরার সাথে তুলনা করা যায়, যেখানে দুই প্রধান চরিত্রের ব্যক্তিগত আক্রোশের মধ্যে ফেসে গেছেন শেখ হাসিনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাগ্নি। অপেক্ষা শুধু 1 ডিসেম্বরের। দর্শক, 1 ডিসেম্বরের রায় যদি দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে যায়, তবে তা শুধু শেখ পরিবারের বিরুদ্ধে একটি আইনি দণ্ড হবে না, বরং বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলে দেবে, যা নিয়ে ব্রিটিশ আইনজীবীরা ইতিমধ্যেই সরব হয়েছেন। দেখা যাক এই রাজনীতির রসন ঠিক কি ফল নিয়ে আসে। জলে কুমির, ডাঙায় বাঘ। জেনারেল ওয়াকারুজ্জামানকে বিপদ ঘিরে ফেলেছে সব দিক দিয়ে। শক্তি এবং দুর্বলতার মধ্যে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থানে থেকেও জেনারেল ওয়াকারুজ্জামান এক অনন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গেছেন আজ। এটা একই সঙ্গে শক্তি এবং দুর্বলতার সমন্বয়, ক্ষমতা এবং অসহায়তার একটি জটিল মিশ্রণ। জেনারেল জামানের অবস্থা আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে 2004 সালের গ্রেনেড বিস্ফোরণ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে চালানো তৎকালীন সেনা পুলিশ অভিযানের সাথে যাদের সংযোগ ছিল, তারা কঠোর রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হতে পারেন। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনা অফিসার যারা গ্রেনেড হামলার পরবর্তী অধ্যায়ের সঙ্গে পরিচিত, তারা ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে জানিয়েছেন, গ্রেনেড হামলায় অভিযুক্ত তারেক রহমানকে সেনা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার পা ওপরে বেঁধে ঝুলিয়ে, মাথা নিচের দিকে ঝুলিয়ে এমন পালিশ করেছিল তাকে যে তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্যে তাকে লন্ডনে নিয়ে যেতে হয়, হেঁটে বিমানে ওঠার ক্ষমতা ছিল না তার। এই পালিশ করার কাজে নেতৃত্ব দেন আজকের জেনারেল ওয়াকারুজ্জামান। তখন তিনি জুনিয়র অফিসার। বিএনপি দল তাদের যুবরাজের এই হাল করার যে মূল কারিগর যারা ছিল, তাদের, বিশেষ করে তাদের নেতা ওয়াকারুজ্জামানকে ক্ষমা যে করবে না এটা নিশ্চিত। অন্যদিকে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে, তাহলে 5 আগস্ট 2024-এ শেখ হাসিনার পতনে তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহ বা অন্যান্য গুরুতর অভিযোগ আনা যে হতে পারে এটা নিশ্চিত। বেঈমানির শাস্তির চেয়ে বড় শাস্তি ওয়াকার পাবেন একটি বৈধ নির্বাচিত সরকারের অবৈধভাবে পতন ঘটাবার কারিগর হিসেবে। এই পতনের ষড়যন্ত্রে তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন। বাংলাদেশ সংবিধানে এর বড় সড় শাস্তির কথা বলা আছে। কি সে কথা বলা আছে পরে বলছি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কে বাঘ আর কে কুমির, কে ডাঙায় আর কে জলে, সেটা যে যার মতো বিচার করবেন। তবে মোদ্দা কথা হলো, ওয়াকারকে ঘিরে ফেলেছে মূলত এই দুজন তো বটেই, যাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি। কিন্তু এই দুই শত্রুর বাইরেও ওয়াকারের আরও শত্রু আছে, যেমন জামাত। তারা ভেবেছিল তাদের নেতাদের 71-এর যুদ্ধ অপরাধে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিলেন, সেই গায়ের ঝাল মেটাতে তারাও শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবেন বা মব লিঞ্চিংয়ে ওই 5 আগস্টেই টুকরো টুকরো করবেন। ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল, কিন্তু ভারতের চাপে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে বিশেষ সেনা বিমানে দিল্লি পাঠিয়ে দেন। এই বিশ্বাসঘাতকতা ভোলেনি জামায়াত। তারা তাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়ার জন্যে, বাড়া ভাতে ছাই দেওয়ার জন্যে ওয়াকারকে তারা কিন্তু ধরবেই আজ না হোক কাল। তারা ইউনূস সরকারকে দিয়ে ইতিমধ্যে 15 জন সেনা অফিসারের বাইরে আরো 30-35 সেনা অফিসারের শুনেছি মোট 50 জনের লম্বা লিস্ট তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য। যা খবর সেই তালিকায় আছেন জেনারেল জামান। বর্তমানে এই পরিস্থিতিতে যে কারণে তিনি কিছুটা সুরক্ষিত বোধ করছেন, তা হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস যতক্ষণ প্রশাসনে থাকবেন এবং যতক্ষণ জেনারেল জামান ইউনূসের আজ্ঞাবহ থাকবেন, ততক্ষণ পর্যন্ত জামান কিছুটা নিশ্চিন্ত। এই জন্যই যেটা আগে যেরকম বিবেকের ভূমিকায় অভিনয় করতেন, আজকাল